আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকে অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে নিঝুমপুরের গল্প। নিঝুমপুর আসতে কেউ নামবেন নাকি? নিঝুমপুর নিঝুমপুর। হ্যাঁ আমি নামবো, আমি। ও ভাই, রোকতে রোকতে। চল 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 চল। বাবারে কি অন্ধকার, পথঘাট তো কিছুই দেখা যাচ্ছে না, লোকজনও তো কাউকে দেখছি না, যেতে হবে তো অনেকটা দূর, কি যে করি। কোথায় যাবে? ও, নিঝুমপুর। কাদের বাড়ি? রায়চৌধুরীদের। কাদের? রায়চৌধুরী। ও, কোথা থেকে আসা হচ্ছে? কলকাতা থেকে। আগে কখনো এসেছ? বাড়ি চেনো? না, এই প্রথম। আমার এক আত্মীয়র সঙ্গে আসার কথা ছিল, সে আসতে পারেনি, তাই আমি একাই চলে এলাম। বীর পুরুষের কাজ করেছ। আগে এসো। কোথায়? রায়চৌধুরীদের বাড়িতে। ও, আপনি চেনেন? হ্যাঁ, এসো। তোমার নাম কি? রজত, রজত মিত্র। বাবার নাম? বাবা শশীকান্ত মিত্র। কি হলো? না, ও কিছু না, চলো। এত রাতে এ বাড়িতে একা আসা তোমার উচিত হয়নি। রায়চৌধুরী বাড়ি আমার দাদুর বাড়ি। প্রতাপ রায়চৌধুরীর একমাত্র মেয়ে সুলতা রায়চৌধুরী আমার মা। শুনেছি আমার মা আমার বাবার হাত ধরে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে একদিন বেরিয়ে গিয়েছিলেন। তারপর আমার বাবাও একদিন নিরুদ্দেশ হয়ে যান। তোমার বাবা নিরুদ্দেশ হয়নি, তাকে খুন করা হয়েছিল। আপনি আপনি জানলেন কি করে? যাও, রায়চৌধুরী বাড়ি এসে গেছে। আপনি আপনি কোথায়? আপনি 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 কোথায়? কে কে কথা কইলে? আমি রজত। কে রজত? আমি প্রতাপ রায়চৌধুরীর নাতি। সুলতা রায়চৌধুরী আমার মা। আমার দাদু ভাই। দেখি দেখি, মুখখানা একবার দেখি। হ্যাঁ হ্যাঁ, এ তো আমার সুলতার মতো মুখখানা। আপনি আমার দিদিমা। আপনার মুখখানাও তো অবিকল আমার মায়ের মতো। এসো দাদু ভাই, ঘরে এসো। ওরে, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, আমার দাদু ভাই এসেছে। আমার সুলতার বেটা কত বড় হয়ে গেছে। নাতি এসে গেছে? নাতি এসে গেছে। কোথায় কোথায়? ও বাবা, কত বড় হয়ে গেছে। কত বড় হয়ে গেছে। আরে মেধো, বল। রে সুলতার ছেলে আসছে বাড়িতে। আসতে কি রে, এসে গেছে। লাতিকে নিয়ে বুড়ির কি আদিক্ষেতা। চল, এই পথের কাঁটাটাকে আজকেই সরিয়ে দিতে হবে। রাতে ঘুমলে ওকে মেরে ওর বাপের পাশে পুঁতে দিতে হবে। প্রতাপ রায়চৌধুরীর বংশের কেউ জীবিত থাকলে পুরো সম্পত্তিটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে। আর এই পুঁতিটা যদি এমনিতে না মরে, তাহলে ওকেও সরিয়ে দিতে হবে। চল, শাবল কোদাল সব নিয়ে আস, কত আগেই খুঁড়ে রাখি। চল, খুব সাবধান, কাঠ পক্ষিতেও যেন টের না পায়।
মারবি কি করে? ওর বাপকে যেমন মেরেছিলাম গলা টিপে। চল চল। কিছুই তো খেলে না দাদু ভাই। খেতে ইচ্ছে করছিল না, মায়ের কথা বড্ড মনে পড়ছিল। আচ্ছা দিদিমা, তোমাদের ওপর মায়ের এত রাগ ছিল কেন? সেই রাগের অনেক কারণ ছিল দাদু ভাই। সেই সব কথা কাল সকালে হবে। রায়চৌধুরী পরিবারের এত সম্পত্তি, সব তো তোমার, সব তোমাকে বুঝে নিতে হবে না। আজ রাতের মতো এ ঘরেই তোমার বিছানা করা হয়েছে। আজ এখানেই ঘুমাও। কাল তোমার পছন্দ মতো একটা ঘর বেছে নিও। এ বাড়ির ওপর নিচে অনেকগুলো ঘর। নাও এখন ঘুমাও, কাল সব কথা হবে। নাও তুমি শুয়ে পড়ো, আমি আলো নিভিয়ে দিয়ে যাচ্ছি। বুড়িটা ঘুমিয়ে পড়েছে, ছেলেটাও এতক্ষণে ঘুমাচ্ছে নিশ্চয়। না ঘুমলেও ক্ষতি কি? শুয়ে তো আছে, চেপে ধরে গলাটা টিপে ধরলেই কাজ হাসিল। চল চুপি চুপি, কোনো শব্দ করবি না। তাড়া তাড়া, গোয়াল ঘর থেকে একটা দড়ি নিয়ে আসি, কাজে লাগবে। গর্তটাই হবে তো, লম্বা চওড়া শরীর, ধরবে তো? হ্যাঁ হয়ে যাবে, এক কোমর গর্ত হবে না। কে কে ওখানে? তোমরা কারা? তোর জম তোকে শেষ করতে এসেছে। কেন কেন আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুই আমাদের সম্পত্তির ভাগীদার, তুই সুলতার ছেলে। তুই বেঁচে থাকলে আমাদের বাড়া ভাতে ছাই পড়বে। তুই মর। এই ছাড়ুকে। কে? কে কে? দেখ চিনতে পারিস কিনা? শশীকান্ত। লতার বউ? হ্যাঁ, চিনতে পেরেছিস তাহলে? কিন্তু কি করে সম্ভব? ভাবছিস 20 বছর আগে যাকে খুন করে গভীর গর্তে কবর দিয়েছিলাম, সে আজ এত বছর পরে এলো কোথা থেকে? বিশ্বাস করো, আমাদের কোনো দোষ ছিল না। আমাদের কাকা প্রতাপ রায়চৌধুরীর আদেশে আমরা এই কাজ করেছিলাম। আমাদের কোনো দোষ ছিল না। তুমি কাকার আমতে সুলতাকে বিয়ে করেছিলে? কাকার রাগ ছিল তোমার উপর। আর তোরা সেই সুযোগটা নিয়েছিলি প্রতাপ রায়চৌধুরীর সম্পত্তি আত্মসাৎ করার জন্য। আজ সম্পত্তির লোভে এই নিষ্পাপ ছেলেটাকেও মারতে এসেছিস। আমাদের ক্ষমা করো। আমাদের ক্ষমা করো। ক্ষমা তোদের করতে পারি একটা শর্তে। বলো বলো কি শর্ত? আমরা মানতে রাজি আছি। আমার কথা আর আজকের এই ঘটনা কোনোদিন কারো কাছে প্রকাশ করবি না। করবো না। তোরা আমার দেহটাকে কবর দিয়েছিস, কিন্তু আমার আত্মা এ বাড়ির চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সব কিছুর উপর নজর রাখছে। তোরাই ছেলেটার আজ্ঞাবহ গোলাম হয়ে থাকবি।
তার আদেশ নতমস্তকে পালন করবি। যদি কোনোদিনের অন্যথা হয়, তবে সেই দিন তোদের শেষ দিন। না 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 না, না, হবে না, হবে না। আমরা আমরা 16টা ছেলের সব সব আদেশ পালন করব। ও ও ভূত বাবা, আমাদের আমাদের এবার ছেড়ে দাও, আমরা যাই। তোমরা বাপ বেটায় বসে একটু গপ্প করো। যাব? যাই। যাও, তবে মনে রেখো, যদি কোনো দিনের অন্যতা হয়, তবে যেন সেই দিন তোমাদের শেষ দিন। না 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 না, একদম অন্যতা হবে না। আমরা আমরা সত্যিই 16টা ছেলের গোলাম হয়ে থাকবো। আমরা যাব। যাও। বাবা, তুমি আমার বাবা। মার কাছে তোমার কত গল্প শুনেছি। মা বলতো তোর বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। সত্যি সত্যি তুমি খুব ভালো বাবা। এ কি, আমি তোমাকে স্পর্শ করতে পারছি না কেন? এ কি? কি করে পারবি বাবা? আমার যে দেহ নেই, তোর জন্মের দিন কয়েক আগে তোর দাদামশাইয়ের আদেশে এই পাষণ্ডগুলো আমাকে খুন করে সামনের বাগানে কবর দিয়েছিল। তোকে বাঁচানোর জন্য তোর মা সেই রাতে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর 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 আমি জানি বাবা, তারপর আমি জানি আশ্রমে স্বামীজি মাকে আশ্রয় দিয়েছিলেন। আমার জন্ম হলো, আশ্রমে বড় হলাম। তারপর একদিন মাও চলে গেলেন। মায়ের মৃত্যুর আগে আমাকে মা সব বলে গেল। এ বাড়ির ঠিকানাও দিয়ে গিয়েছিলেন। আমার দিদিমা যে বিপদে পড়ে মা সে কথা জানতেন। তাই মায়ের মৃত্যুর পরে আমাকে এই বাড়িতে আসতে বলেছিলেন। আর কোনো ভয় নেই তোর। সব বিপদ আপদে তোর হতভাগ্য বাবা তোর পাশে থাকবে। ওই ভোরের পাখির ডাক শোনা যাচ্ছে। ভোর হতে চলল। আমি আর তোর কাছে থাকতে পারবো না। আমাকে এবার যেতে হবে। আমি আবার তোমাকে কবে দেখবো? আমি এই বাড়ির বাগানের দক্ষিণ দিকে গিয়ে রাতের বেলা আমাকে বাবা বলে 3 বার ডাকলে আমি তোর কাছে আসব। এখন আমি চলি। চলে গেলে